আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। 21শে অক্টোবর 28তম বর্ষে পদার্পণ করল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষা নির্ভর বিশ্ববিদ্যালয়টি 1992 সালের 21শে অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। দেশে উন্মুক্ত দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষা মহাসরণী থেকে ঝরে পড়া সুযোগ বঞ্চিত নারী পুরুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সকল বয়সের সকল মানুষের শিক্ষা প্রতিষ্ঠানই হল এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। গাজীপুর থেকে জসিমউদ্দিনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। গাজীপুরের ৩৫ একর জায়গা নিয়ে গড়ে ওঠা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস প্রতিষ্ঠার ২৮ বছরে এসে ৫৬টি আনুষ্ঠানিক একাডেমি প্রোগ্রাম ও ১৯টি আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রামে প্রায় ৬ লাখ শিক্ষার্থী, দেশ জুড়ে ১৫৫৬টি স্টাডি সেন্টারে মাধ্যমিক থেকে পিএইচডি শিক্ষা পর্যায় পর্যন্ত শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করছে। দেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান ভিত্তিক বিভিন্ন পর্যায়ে শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদেরকে অতি সহজেই পঠন পাঠন ও শিক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ১২টি আঞ্চলিক কেন্দ্রে মাস্টার্স পর্যায়ে শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত বলে মনে করেন কোনো শিক্ষার্থী। ১২টা আঞ্চলিক কেন্দ্রে এই এমএ প্রোগ্রাম চালু করা উচিত, কারণ অনেক শিক্ষার্থী আছে এমএ পড়ার থেকে বঞ্চিত। এখানে শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যবধান রয়েছে। এখানে শিক্ষা কার্যক্রম মূলত দূরশিক্ষণের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ওপেন ইউনিভার্সিটি যেহেতু দূরনির্ভর ইউনিভার্সিটি, সে কারণে সকল শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ রাখার জন্য বিশ্ববিদ্যালয়টি খোলা রেখেছে বলে জানালেন তথ্য ও গণসংযোগের পরিচালক। দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ওপেন ইউনিভার্সিটি যেহেতু দূরনির্ভর ইউনিভার্সিটি, সে কারণে সকল শিক্ষার্থীর সঙ্গে তারা সংযোগ রাখার জন্য বিশ্ববিদ্যালয়টি খোলা রেখেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বে একটি মানসম্মত ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হিসেবে অচিরেই প্রতিষ্ঠিত লাভ করবে বলে জানালেন এই কর্মকর্তা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বে একটি মানসম্মত ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হিসেবে অচিরেই প্রতিষ্ঠা লাভ করবে, এটা আমি আশা করি এবং এটা প্রত্যাশা করি। এগিয়ে যাক দেশের শিক্ষা ব্যবস্থা, চলমান থাকুক দেশের প্রত্যন্ত অঞ্চলেও সরকারি শিক্ষা ব্যবস্থার এমন চলমান ধারা, শিক্ষার আলোয় আলোকিত হোক বাংলাদেশ। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। হিন্দু পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়ায় সে সম্পত্তি ফিরে পেতে একাধিকবার স্থানীয়দের সালিশ বৈঠকে সমাধান না পেয়ে বুধবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খতিয়া গ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য নরেশ মণ্ডল জানান, জালিয়াতির মাধ্যমে একটি দুষ্ট চক্র জাল ওয়ারিশ সনদ নিয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করছে তাদের। বেতন ভাতা সহ 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট। এতে বন্ধ রয়েছে দেশের নৌপথে 13টি পয়েন্টের সব ধরনের পণ্য পরিবহন চলাচল। তবে পূজার কারণে যাত্রীবাহী নৌযান এই ধর্মঘটের আওতার বাইরে রয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, 11 দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। নরসিংদী সদর উপজেলায় 96টি পূজা মণ্ডপে করোনায় আর্থিক বিষয়ে বিবেচনায় নিয়ে কোনো দ্রব্য সামগ্রী প্রদান না করে সরকারি অনুদান হিসেবে প্রতিটি পূজা মণ্ডপে 16,000 টাকা করে আর্থিক চেক প্রদান করলেন নরসিংদী সদর 1 আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট নজরুল ইসলাম হিরো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার। সহজ শর্তে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান ও সামাজিক সুরক্ষা নিশ্চয়তার দাবিতে রংপুরে মানববন্ধন করলেন তৃণমূল নারী উদ্যোক্তাগণ। মঙ্গলবার বিকেলে নগরীর কাচারীবাজার 0 পয়েন্টে একটি সংগঠনের উদ্যোগে বক্তব্য রাখেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কুমিল্লার তিতাসে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ সহ 14টি সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ করলেন একই ইউনিয়নের 7 জন ইউনিয়ন পরিষদ সদস্য। অভিযোগ, অনিয়ম দুর্নীতি তদন্তে প্রমাণিত হওয়ার পরেও একাধিকবার তদন্তের নামে ব্যবস্থা গ্রহণে কালক্ষেপণ করছেন সংশ্লিষ্টরা, এমনটাই অভিযোগ ইউপি মেম্বারদের। কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিবের তথ্য ও ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন ফসল মাহমুদ। কুমিল্লার তিতাস উপজেলার নরন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভুয়া প্রকল্পের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ সহ 14টি সুনির্দিষ্ট অভিযোগ এনে গত 10 মে 7 জন ইউনিয়ন পরিষদ সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। ফলে গত 11 জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়
বয়স্ক ভাতার অর্থ বিতরণকালে সুবিধাভোগীদের কাছ থেকে 500 টাকা করে 328 জনের থেকে প্রায় 1,64,000 টাকা অবৈধভাবে উৎকোচ আদায়ের সত্যতা পাওয়ায় চেয়ারম্যান সহ 8 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন জমা দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলে এখনো মেলেনি তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে নেয়া কোনো ব্যবস্থা। পরের বাইতে আগে নিজের ঘর নাই, এর মামাতো ভাইয়ের ফ্যামিলির মাধ্যমে এক ফ্যামিলি 3 ঘর দিয়েছে সরকারি ঘর। যে 7 লক্ষ টাকা না 8 লক্ষ টাকার কাজ আনছে, এই সামান্য কিছু মারি বইয়া ওনায় গেছে গা, আর মাটি বয় নাই। অভিযোগকারী ইউনিয়ন পরিষদ সদস্যদের দাবি তদন্তের দিন তাদের উপস্থিত থাকতে দেয়নি চেয়ারম্যানের লোকজন। চেয়ারম্যান সাহেব তার পালিত ক্যাডার বাহিনী দিয়া আমাদেরকে হুমকি দুমকি প্রদান করে, যে কারণে আমরা আত্মরক্ষার্থে ওই তদন্ত কমিটির কাছ থেকে বলে স্থান ত্যাগ করি। 10 টাকা কেজি চাউলের কার্ড সহ বিভিন্ন সরকারি অনুদান একমাত্র তাদের পরিবারের মধ্যে বন্টন করে। আমরা আমাদের বক্তব্য বলতে যখন চাইছি, তখন বলার সাথে সাথেই চেয়ারম্যান সাহেব আমাকে অনেক গালিগালাজ করছে এবং আমাকে মারধর করার জন্য টানাহেঁচড়া করছে। তবে দুর্নীতির বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান বলেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এই 10 বছরে কোনো দুর্নীতির সাথে জড়িত না এবং যতটা প্রকল্পের উপরে তারা অভিযোগ করছে সকলগুলো প্রকল্পই বাস্তবায়িত হয়েছে এবং সরজমিনে সেটা আছে। তদন্ত অফিসাররা যদি মনে করেন যে আমরা সরজমিনে যাব, সরজমিনে দেখবার জন্য আমি অনুরোধ করছি। তদন্ত প্রতিবেদনে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, বরং পুনরায় তদন্ত সম্পর্কে এই কর্মকর্তা জানালেন, আগের অভিযোগটা সমাজসেবা অধিদপ্তরের কাছে ছিল, এখন নতুন যেটা সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অভিযোগ। তো দুটো যেখানেই হোক না কেন, দুটো অভিযোগের প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তরও যদি সেই তাদের তদন্ত প্রতিবেদনের ফাইন্ডিংসের সত্যতা পায় এবং দুটো প্রতিবেদন যদি সামঞ্জস্যপূর্ণ হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিলেটের পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হান হত্যায় গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর। রায়হান হত্যার 11 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আকবরকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সিলেটবাসী। বুধবারও সিলেটে চলছিল বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি চাপায় নিহত হলেন আলী আহমদ ও মুজিবুর রহমান নামের 2 শ্রমিক। এ ঘটনায় আহত হন আরও 1 শ্রমিক। বুধবার শেষ রাতে রামুর কাওয়ারখোপ লট উখিয়ারগোনা এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার অফিসার ইনচার্জ KM আমিরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, গভীর রাতে পাহাড় কেটে অবৈধভাবে পিকআপ ভ্যানে মাটি ওঠাতে গিয়ে পাহাড় ধসে নিহতের ঘটনা ঘটে। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।